সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালের সাংবাদিকতা, বর্তমানের সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকতার প্রভাব, একই সাথে অপপ্রভাব, সেটি নিয়ে আলোচনা করবো। জনাব সাকিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আমাদেরকে প্রথমেই বলবেন যে যুক্তরাষ্ট্র থেকে আপনারা যখন বাংলাদেশ বিষয়ে বিভিন্ন ধরনের সাংবাদিকতা তথ্য উদ্ঘাটন করতেন, ইনভেস্টিগেটিভ রিপোর্ট আপনারা প্রচার করতেন, তাগিদটা কি ছিল? আমি প্রথমে এটি জানতে চাই যে কোন প্রেরণায়, কোন তাগিদে আপনারা এই ধরনের রিপোর্ট প্রকাশ করতেন? তাগিদটা ছিল আসলে আমি তো মূলধারার মিডিয়া বলতে যেটা বোঝায় সেখানে আমি কাজ করেছি দীর্ঘ সময়। আমি বেক্সিমকো মিডিয়ার যে ইন্ডিপেন্ডেন্ট যে নিউজ পেপারটা সেটার যখন থেকে সেটার কালার এডিশন প্রচার হলো তখন থেকে কিন্তু আমি সেটার সাথে সংশ্লিষ্ট ছিলাম এবং ইন্ডিপেন্ডেন্টটার মানে মূল যেই মানে ম্যাগাজিন বলেন বা তাদের যে ঢাকা লাইভ যে সেকশনটা ওটা আসলে আমার হাত ধরেই চালু হয়েছিল। তো সেটাতে যখন আমি ছিলাম ওই একটা এক্সপেরিয়েন্স আমার ছিল মূলধারার মিডিয়াতে এবং তখন থেকে আমি বুঝতাম যে তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিতে চাই। যে আপনারা নিশ্চয়ই জানেন যে আসাফউদ্দৌলা নামে একজন সচিব ছিলেন যিনি খুব স্পষ্টভাষী ছিলেন। তো তার মতো একজন ব্যক্তিত্বকে আমি দেখলাম যে ২০১২ সালে বা ১৩ সালে বা ১৪ সালের দিকে ক্রমাগত তাকে আর মানে মিডিয়া থেকে আউট করে দেওয়া হচ্ছে। কোনো পত্রিকাতে তার নিউজ আসছে না। তা আমার মনে হলো যে why not? আমি কেন তার একটা সাক্ষাৎকার নিতে পারব না? তো আমি এক্ষেত্রে হয়তো বললে অনেকে অবাক হবেন যে সালমান এফ রহমান তিনি আর যাই হোক তিনি মোটামুটি মানে মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করতেন। যে কারণে আপনি খালেদ মহিউদ্দিনের মতো একজন ব্যক্তি তার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন। বা আমি যখন আসাফউদ্দৌলার একটা সাক্ষাৎকার নিয়ে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় ছাপালাম, সেখানে অনেক মানে অনেক মানে সোজাসাপটা কথা তিনি বলেছেন। আমাকে কিন্তু সেগুলো সেন্সর করতে হয়নি। তো দেখা গেল কি ওটা আমি ছাপিয়ে দিলাম। সালমান এফ রহমান যেহেতু পত্রিকাটির মালিক, তো সেজন্য হয়তো আমাকে সাংবাদিক হিসেবে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি বা ডিজিএফআইএনএস এর মানে কলও আমাকে পেতে হয়নি। আমার যে প্রবলেমটা হলো যে এর পরবর্তীতে আমি যখন ২০১৮ রাতের ভোটে নির্বাচনের পরে আমি যখন ২০১৯ সালে বাংলাদেশে ঢুকলাম, এয়ারপোর্টে আমাকে হেনস্থা করা হলো। ওই একটা ওই আসাফউদ্দৌলার ইন্টারভিউ কেন আমি ছাপালাম এ কারণে। আমাকে প্রায় ৩ ঘন্টা হেনস্থা করা হলো। ব্যক্তিগতভাবে আপনাকে? ব্যক্তিগতভাবে এবং কিন্তু হয়রানি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ হিসেবে নয়। ইন্ডিপেন্ডেন্ট না বলা হয়েছিল আপনি কেন আসাফউদ্দৌলার ইন্টারভিউ নিলেন? এ কারা ধরনের কারা কথা। আটকে ছিল? এরা কি মানে ওই ইমিগ্রেশন পুলিশ বলে আপনার এখানে একটু রেড লাইন আছে, রেড ফ্ল্যাগ আছে। এ ধরনের নানা ধরনের কথা। তো পরবর্তীতে আমি আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে ফোন করলাম। তারা তাদেরকে ফোন করলো। এভাবে আমাকে একটু হয়রানি করে ছেড়ে দেওয়া হলো ফাইনালি। তখনই বুঝলাম যে আসলে বাংলাদেশে থেকে সাংবাদিকতা করাটা কত চ্যালেঞ্জিং আমি তার বাস্তব প্রমাণ। যে আমি তো তখন আমি যাওয়া আসার মধ্যে থাকতাম। মানে প্রতি বছরে ১ বার ২ বার করে বাংলাদেশে যেতাম। তো এখন আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম বছরখানেক আগে। সেটার জন্য আমাকে একটা রেড ফ্ল্যাগ এ ফেলে দেওয়া হবে। এয়ারপোর্টে গেলে হয়রানি করা হবে। এটা আমার চিন্তারও বাইরে ছিল। কিন্তু সেটা আমি হলাম। তো তখন আমি যেটা করলাম আরকি আমি ২০১৯ সালে যখন ১ম মার্চ মাসে যখন আমি গেলাম, তখন দেখলাম যে ডক্টর আসিফ নজরুল তাকে ব্ল্যাক আউট করে দেয়া হলো। কোন মিডিয়াতে তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে না। আমি তখন করলাম কি ব্যক্তিগত উদ্যোগে আমি একটা ক্যামেরা ক্রু ভাড়া করলাম। করে আসিফ নজরুলের একটা অন ক্যামেরা ইন্টারভিউ আমি নিলাম। নিয়ে আমি আমেরিকায় ফেরত আসলাম। এসে যখনই আমি সেই সাক্ষাৎকারটা প্রচার করলাম, আমি বুঝে গেলাম যে আর বাংলাদেশে আমার যাওয়ার প্রেক্ষাপটটা সুযোগ থাকলো না। নেই। তখন থেকেই এবং আমাকে বলে দেয়া হলো, কারণ আমারও তো ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা আমার পরিচিত। তারাও আমাকে বলল যে, "ভাই আপনি আর বাংলাদেশে আসবেন না।" এবং ইন দ্য মিন টাইম ওই সময়টাতে আবার কোভিড শুরু হয়ে গেল। তখন আমি আবার আরটিভির মতো একটা মূলধারার মিডিয়ার আমি ইউএস করেসপন্ডেন্ট হিসেবে কাজ করা শুরু করলাম। ওখানে গিয়ে আমি দেখলাম যেরকম এই কোভিড নিয়ে যে বাংলাদেশে যে একটা নানা ধরনের মানে অনাচার চলছিল, এই ডাক্তার সাবরিনা বলেন বা শাহেদ বলেন এরকম প্রতারকদের উদ্ভব ঘটছিল। তো ওটার নিয়েও আমি আরটিভিতে রিপোর্ট করতে চাইলাম। আরটিভি অনলাইনে। তো তখন কিন্তু আমাকে বলা হলো যে, "সাকিব তুমি যদি এগুলো করতে চাও তোমাকে আমরা এখানে স্পেস দিতে পারব না।" তো আমি কিন্তু স্বেচ্ছায় তখন আমাকে যখন শোকজ করা হলো, আমি আরটিভি চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি কিন্তু পুরো সাংবাদিকতা থেকে নিজেকে গুটিয়ে নিলাম। তখন এই জনাব টিটো রহমান আমার সাথে যোগাযোগ করলেন কানাডা থেকে। যে, "আপনি যদি চান আমার নাগরিক টিভিতে আমি আপনাকে স্পেস দিব। আপনি যা বলতে চান, যেভাবে বলতে চান আপনি বলবেন।" তো ওই থেকে শুরু হলো এবং এটার মূল কারণটাই হচ্ছে যে মূলধারার মিডিয়ার যেখানে ঘাটতি সীমাবদ্ধতাটা আছে। সেটা কাটাবার জন্যই কিন্তু আমরা দুজন মিলে প্ল্যানিং করলাম যে নাগরিক টিভির মাধ্যমে আমরা এটা শুরু করব। এবং আমি নাগরিক টিভিতে যোগ দেওয়ার আগেও কিন্তু নাগরিক টিভি একটা আইপিটিভি ছিল। যেখানে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন থাকতো। ধরেন প্রাণের বিজ্ঞাপন, স্কয়ারের বিজ্ঞাপন থাকতো। কিন্তু যখন আমি ঢুকলাম তখন থেকে কিন্তু বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল। আর আমি টিটু ভাইকে বললাম যে, "আপনি বিজ্ঞাপন আর নিয়েন না।" কারণ আমাদেরকে যারাই বিজ্ঞাপন দিবে তারা বিপদে পড়বে বাংলাদেশে। তখন থেকে বিজ্ঞাপন বাদ দিয়ে নিজ উদ্যোগে জাস্ট অ্যাক্টিভিজম করার জন্য একটা চ্যানেল দাঁড়িয়ে গেল। সেটাই হচ্ছে নাগরিক টিভি। তো আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর এভাবেই আমি সংক্ষেপে সামারাইজ করে এটাই বলতে চাই যে, আসলে ওই মূলধারার মিডিয়াগুলোর যে সীমাবদ্ধতা সেটা আমি নিজে চোখে দেখেছি। হুম। ওটা উতরে যাবার তাগিদ থেকেই আসলে নাগরিক টিভির উদ্ভবটা হলো।